আসসালামু আলাইকুম। আমি ডক্টর সরকারি সিটি কলেজের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী। আমি আপনি যেহেতু পরিচয় যাচ্ছেন, তো আমি 203 আসনের ভোটার, কিন্তু চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য ভারতের মধ্যে পাকে আসতে হয়, সদরে সমাপন্ন হতে হয়। তো সরি, 203 আসতে হয়। জি জি, একটু ভুলে গেছি। তো আপনি বলেছেন যে 250 হাসপাতাল আপনি আরো বৃদ্ধি করবেন, সেটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আপনি যদি একটু সদরে যান, তাহলে দেখবেন তোর বিভাগ কিংবা অন্যান্য বিভাগে বিভিন্ন বেডের ছাড় পোকা, তেরা পোকা থাকে এবং প্রচুর অনিয়ম রয়েছে। এমনকি একটা গরিব মানুষ যদি আপনার একটা বেড নিতে চায়, সেক্ষেত্রে তাকে দালালে শরণাপন্ন হতে হয়, সেখানে দালাল চক্র রয়েছে। তো আমি আপনার কাছে আবেদন করবো, যেন আপনি যখন ক্ষমতায় আসবেন, অন্তত এই দালাল চক্র যেন আপনার যেন পারে, আর ওখানে যে অনিয়মগুলো হয় সেগুলোর জন্য আমরা আর দেখতে পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সৈকত, খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছি। তবে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আমলে দেখতাম যে চাকরির ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা একটা অভ্যুত্থান করলাম, অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে আমরা দেখতেছি যে প্রচুর প্রশ্ন ফাঁস হচ্ছে এবং নির্দিষ্ট দলের রেফারেন্সে চাকরি হচ্ছে। তাহলে আপনার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে কি আমরা কি চাকরির ক্ষেত্রে একটি বৈষম্যহীন চাকরি অবস্থা দেখতে পারবো না? এই বিষয়ে আপনার মন্তব্য জানতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম সানি, যশোর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। যশোর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর থেকেই দেখতেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক বেশি আমরা সীমাবদ্ধ। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। আমরা সুন্দরভাবে যে সেবা প্রদান করার মন মানসিকতা নিয়ে মেডিকেল কলেজে পড়ার জন্য আসি, কিন্তু একটা পর্যায়ে যে আমাদের সেই মন মানসিকতাগুলো ব্যাহত হয়, আমরা সেবাগুলো প্রপারলি দিতে পারি না। এটা সীমাবদ্ধতার মূলে আছে আমাদের যে হসপিটালটা। পার্শ্বসজ্জা হসপিটালের কাজ শুরু হলেও আমি আপনার কাছে জানতে চাই, যদি পরবর্তী সরকার যেটা ক্ষমতায় আসবে, এই হসপিটালটার কার্যক্রম কতদিনে শেষ হবে এবং সেখানে আমরা আমাদের কার্যক্রম কিভাবে চালু করবো এবং কিভাবে আমরা সেখান থেকে আরো উন্নততর সেবা সবাইকে প্রদান করতে পারবো। এর আগে অনেকগুলো মেডিকেল কলেজে আমরা দেখেছি যে হসপিটালের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, কিন্তু সেখানে কোনো কার্যক্রম শুরু হয় না। সেখানে শুরু হইতে বিলম্ব হয়। বিগত সরকারের আমরা দেখছি জামালপুর মেডিকেল কলেজের তাদের স্ট্রাকচার বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেও দীর্ঘ 2-3 বছর পরে সেখানে কার্যক্রম শুরু হয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমাদের হসপিটালে এমন কোনো কিছু হবে কিনা, আমরা এটা আপনার কাছে করছেন। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা চাই, আমরা আমাদের সম্মানটা চাই, যতটুকু আমাদের প্রাপ্য আমরা ততটুকুই চাই। আমরা চাই আমাদের সেবাটা সবাইকে সমানভাবে ভাগ করে দিতে। সেই ক্ষেত্রে সদর হসপিটালে ক্যাজুয়ালিটিতে ডিউটি করতে গেলে মাঝে মধ্যে দেখা যায় যে অপ্রীতিকরণের ঘটনা ঘটে যায়। এই ঘটনাগুলোর বিষয়ে আপনার সরকার কি ধরনের পদক্ষেপ নেবে, যেখানে আমরা নিরাপত্তা নিয়ে সেবা দিতে পারবো? ধন্যবাদ। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদেরকে কেন, ধানিশিস সরকারকে কেন ভোট দিবেন, অন্য প্রার্থী কিংবা অন্য প্রতীককে কেন ভোট দিবেন, এটা বড় প্রশ্ন। আসলে কেন ধানিশিস সরকারকে ভোট দিবেন, অন্যকে কেন ভোট দিবেন, আমি মনে করি এটা একটা পার্টিকুলার পয়েন্টের উপর অনেকটা একটা সামষ্টিক একটা ব্যাপার। প্রথম কথা হচ্ছে, আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি সেই প্রার্থীকে আপনি কতটুকু চেনেন, এটা হচ্ছে সবচেয়ে। সেই প্রার্থী আপনার কতটুকু চেনা, সেই প্রার্থী আপনার পরিচিত কতটুকু, সেই প্রার্থীর আপাত মস্তক সম্পর্কে আপনার কতটুকু ধারণা, সেই প্রার্থীর পরিবার সম্পর্কে আপনি কতটুকু জানেন, সেই প্রার্থীর রাজনৈতিক জীবন সম্পর্কে আপনি কতটুকু জানেন, এটা কেন জানা জরুরি? তাহলে আসলে তিনি যা বলছেন তার এই বক্তব্যকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন, তখন আপনি বুঝবেন। অনেকে তো নির্বাচনের আগে সবাই সুন্দর কথা বলবেন, পারলে সকলে আপনাকে আকাশের চাপটা এনে দিবেন। প্রশ্ন হচ্ছে আপনি কার কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনাকে আস্থা রাখতে হলে যিনি কথাটা বলছেন তিনি কে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই ব্যক্তিটাকে এটি জানাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তিকে আপনার চেনা, সেই ব্যক্তিকে আপনার পরিচিত, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট পারসন, এটা আপনাকে আমি জানতে। এই ব্যাকগ্রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। কেন ব্যাকগ্রাউন্ডটা কেন গুরুত্বপূর্ণ? এইটা পেছনে এক একটা মানুষের
মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ। মূল্যবোধটা যেটা ভ্যালুসটা কোথা থেকে আসে? আপনার ফ্যামিলি থেকে আসে, আপনার পারিপার্শ্বিকতা থেকে আসে, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখান থেকে আসে। সবকিছু মিলে এই মূল্যবোধ দিয়ে একটা মানুষ বড় হয়, এই ভ্যালুস নিয়ে তো মানুষ বড় হয়। এই যে মূল্যবোধটা আপনাকে নিয়ে আপনি যে মানুষ, এখানে মূল্যবোধটা আপনাকে পরিচালিত করে। সেক্ষেত্রে আপনি বুঝবেন এই মূল্যবোধ সম্পন্ন যে মানুষ, তিনি যে কথাটা বলছেন এই কথাটা তার এই মূল্যবোধের সাথে যায় কি যায়। যদি আপনি দেখেন তার মূল্যবোধের সাথে তিনি যা বলছেন সেটি যায়, তাহলে আপনি আস্থা রাখতে পারবেন। আর তিনি যে মূল্যবোধ ধারণ করেন তার সাথে যদি তার কথাটি না যায়, তাহলে আস্থা রাখাটা ঝুঁকিপূর্ণ। আমরা যে কথা বলবার চেষ্টা করছি, আমরা খুব সিম্পল কথা বলেছি, আমরা খুব দৃঢ়তার সাথে বলেছি। বিএনপি অতীতে যখন সরকার ছিল তখন নকলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। নকল রোধে আমাদের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এসানুর মিলনের লড়াইটা এটা সারা বাংলাদেশের সর্বজন স্বীকৃত ছিল। তার আগে 96-2001 সালে নকলের একটা মহোৎসব ছিল। এই নকল রোধে, নকল হলে সমস্যাটা কোথায় হয়? যারা মেধাবী ছাত্র, মেধাবী ছাত্রী আপনাদের মতো ক্ষতিগ্রস্ত তারা হয়। নকল রোধটা করবার কারণটা কি ছিল? যাতে করে মেধাবীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মেধাবীরা তো আসলে বাংলাদেশকে এগিয়ে নেবে। মেধাবীদের মেধাটাকে সংরক্ষণ করবার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য যে উদ্যোগটা ছিল। লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ বিএনপি সরকারের থাকাকালীন সময় কখনো ওঠে? মৌখিক পরীক্ষায় সত্য কথা বলতে কখনো কখনো রাজনৈতিক আনুকূল্যের অভিযোগ উঠেছে, ওঠেনি, এটা সত্য। কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের কিংবা আনুকূল্যের অভিযোগ কখনো ওঠে। পরবর্তীতে আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। ভয়াবহতার কথা আমরা লিখেছি। কোটাটা বাড়িয়ে অস্বাভাবিক পর্যায়ে এসছে। কোটা সংস্কারের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে 10 জুলাই মাসে। কোটার বিরুদ্ধে আমার নেতা তারেক রহমান 2014 সালে প্রথম করেছে। লন্ডন থেকে 2014 সালে, যেখানে 2024 এসে কোটা সংস্কার আন্দোলন চূড়ান্ত রূপ পেল, উনি 2014-তে 10 বছর আগে লন্ডন থেকে বলেছিলেন এটা একটি অস্বাভাবিক ব্যাপার, এটা একটা বৈষম্য তৈরি হচ্ছে, এটা যৌক্তিকরণ হওয়া উচিত। মেধা কোনদিন কোটার থেকে কম হতে পারে না, মেধার অংশ অবশ্যই কোটার থেকে বেশি হওয়া উচিত। এ কথাটা উনি প্রথম বলেছিলেন। তো আমরা যে কথাটি বলবার চেষ্টা করেছি, আমরা চাকুরির বাজার উন্মুক্ত করতে চাই। আমরা চাকুরির বাজার উন্মুক্ত করতে চাই এবং সেখানে মেধা যোগ্যতাটাই সরকারি চাকুরিতে প্রবেশের প্রধানতম শর্ত হবে। এই কথাটি কে বলছেন? জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বলছেন। যেই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ে এই চাকুরির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অনিয়ম হয়েছে, এটা কেউ বলতে পারবেন না। এই কথাটা কে বলছি? আমি তরিকুল ইসলামের সন্তান বলছি। আমার বাবা, আপনাদের বাবা মার ভোটে যখন 4 বার এমপি ছিলেন, 4 বার মন্ত্রী ছিলেন, কেউ বলতে পারবেন না তরিকুল ইসলাম কাউকে 1 কাপ চা খাওয়ার বিনিময়ে চাকরি দিয়েছে। এটি যখনের তার কট্টর সমালোচনা বলতে পারেন। তো সেই কারণে আমি বলছি, আপনারা আস্থা রাখতে পারেন যে আমাদের যে তীব্র অভিজ্ঞতা, বিশেষ করে এটা কিন্তু ম্যাডাম খালেদা জিয়া করেছে। আমাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ডিগ্রি পর্যন্ত আমরা মেয়েদের পড়া ফ্রি করব, বাট রিভাইজ আমাদের প্ল্যান, আমরা মাস্টার্স পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি করে দেব। আমরা অঙ্গীকার করেছি মেয়েরা কর্মক্ষেত্রে যখন প্রবেশ করে, তখন তারা যখন সন্তান সম্ভব হয়, তখন কর্মক্ষেত্রে তাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা বলেছি ম্যাটারনিটি লিভ 6 মাস করবো, 3 বছর থেকে 6 মাসে বর্ধিত করবো, এবং দ্যাট ইজ দ্য বেতন সহ এটা হবে। এবং আমরা বলেছি, আমরা জানি যে মেয়েদের যখন বাচ্চা হয়, একটু বড় হয়, তখন অনেক মেয়েরা যারা কাজ করে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়, কারণ ওই বাচ্চাদেরকে রাখবার জন্য, দেখবার জন্য কেউ থাকে। যদি এরা তার বাবা মা, শ্বশুর শাশুড়ি সংসারে না থাকে করে, কারণ
রিয়ালিটি জায়গাটা কোথায়? বেগম খালেদা জিয়ার এই উদ্যোগের কারণে তো মেয়েরা পড়ালেখা এগিয়ে গেছে ছেলেদের তুলনায়। রেজাল্ট বলেন, জিকে 5 বলেন, সবকিছুতে মেয়েরা এগিয়ে গেছে না। রাষ্ট্রের একটা বিনিয়োগ আছে না, রাষ্ট্রতে ইনভেস্টমেন্ট আছে মেয়েদের উপর, নারীদের উপর। এই ইনভেস্টমেন্টটা তো কোনোভাবে নষ্ট আমরা চাই না। দ্যাটস ওয়াই আপনারা যেন কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন। আমরা তো যে আপনি কাজ করেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ তো আপনাকে ঘরে আটকে রাখতে চায়, আপনার কর্মক্ষেত্রে কমাতে চায়। আমরা তো জানি বাংলাদেশের জনগোষ্ঠীর 50% প্রতিনিধিত্ব আপনারা করেন, ভোটারদের 51% প্রতিনিধিত্ব আপনারা করেন। আমরা তো বিশ্বাস করি আপনাকে ঘরে আটকে রেখে, আপনাকে পিছিয়ে রেখে, আপনাকে অন্ধকারে রেখে বাংলাদেশে শেখাতে পারি। আপনাকে আলোচনা করতে চাই, এইটাতে আপনাদের কোনো সরকার কোনো কারণ নেই। এবার আসে স্বাস্থ্য খাতের কথা। 250 বেড হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক, এটা কারণটা কি? তরিকুল ইসলাম 91-96 পিরিয়ডে 100 বেড হাসপাতালকে 250 করেছিলেন। কথাটা আপনি বুঝবেন। 91-96 পিরিয়ডে আওয়ামী লীগ 96-2001 পিরিয়ডে এসে করলো কি, নিয়োগ বাণিজ্যের কারণে এটা চালু করতে পারলো না। ওই যে আমার এক ছোট ভাই বললো যে মেডিকেল কলেজে বিল্ডিং হলো, যদি চালু না হয়, ইয়েস, তরিকুল ইসলাম 250 বেডের স্ট্রাকচার করে দিয়ে গেলেন। কিন্তু আওয়ামী লীগ 96 পিরিয়ডে এসে নিয়োগ বাণিজ্যের কারণে 250 বেড হাসপাতাল চালু করতে পারে না। চালু করতে আবার বিএনপিকে 2001 পিরিয়ডে পাওয়ারে আসলেন তরিকুল ইসলাম, তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মজুর সাহেবকে দিয়ে ওই মামলা প্রত্যাহার করালেন। তারপরে আমরা 2001-এ এসে আবার ওই 250 বেড চালু করলাম। মাঝখান দিয়ে কিন্তু 5 বছর পার হয়ে গেল। কিন্তু বাই দিস টাইম রোগীর চাপ বাড়লো। আমরা উপলব্ধি করলাম যে এই 250 বেড হাসপাতাল আগামীতে যশোরবাসী চাহিদা পূরণ করতে পারবে না। দ্যাটস ওয়াই 2006 সালে যশোর ঈদগাহ জনসভায় আমার বাবা তরিকুল ইসলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বললেন যে ম্যাডাম, যশোরের মানুষের একটা মেডিকেল কলেজ প্রয়োজন। আপনি কখনো যশোরের মানুষকে আপনি অবহেলা করেননি, আপনি আমার আহ্বান কোনদিন না বলেননি, আপনি সেটা করে দিতে হবে। ম্যাডাম সেখানে ইয়েস করলেন। সরকারের মেয়াদ অল্প দিন ছিল, মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ আইন হলো, জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ হলো। এরপরে 18 বছরে মাত্র একটা বিল্ডিং হলো, কলেজ বিল্ডিং। বাট ইউ আন্ডারস্ট্যান্ড, মাত্র 2 থেকে 3 বছর কলেজ বিল্ডিং হয়েছে। এর আগে আপনারা করোনারিকা নিতেন, দোতলায় আপনার ক্লাস করতেন, ইউ নো। আপনার এখানে যে মেডিকেল কলেজের হাসপাতালের কাজ শুরু হয়েছে, দিস ইজ আফটার 5th অগস্ট 2024। ইউ নো দ্যাট? এটা আমার পার্সোনাল উদ্যোগের কারণে। কারণ আমার বাবা যখন দায়িত্বে ছিলেন তখন ওনার সময় যারা ডেপুটি সেক্রেটারি ছিলেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তারা বাই দিস টাইম অনেক সেক্রেটারি হয়ে গেছে। আমার তো একটা কমিটমেন্ট আছে ফর দ্য পিপল অফ দিস ডিস্ট্রিক্ট। আমি তখন পার্সোনালি উদ্যোগ নিলাম, জেলা প্রশাসকের সাথে কথা বললাম, সিভিল সার্জনের সাথে কথা বললাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের একটা যোগাযোগ চালু ছিল, ওদের সাথে কথা বললাম, করে আমরা অল টুগেদার মুভ করলাম যে কাজটা ইনিশিয়েট করি। কারণ যদি আগামীতে আল্লাহ স্কোপও দেন 5 বছর কাজটা শেষ করা চ্যালেঞ্জ হবে। আমি যদি কাজটা এখন থেকে শুরু করতে পারি, হয়তো ওই সময় কাজটা শেষ করতে পারবো। দ্যাটস ওয়াই কাজটা আমরা এই 1.5 বছরে এটা ইনিশিয়েট করে পাইলিংটা শুরু করতে পেরেছি। সো এই কাজটা আমরা এটা করেছি। আমি এটা চাইবো, আপনি যেটা বলেছেন 250 বেড হাসপাতালে সেবা পাবেন না, কেন পাবেন না এটা বলছেন। 250 বেড হাসপাতালে এখন গড়ে 850 রোগী ভর্তি থাকে। আউটডোরে 2,500 থেকে 3,000 প্রতিদিন রোগী দেখে। 250 জনের জন্য ডাক্তার, 250 জনের জন্য নার্স, 250 জনের জন্য খাবার, 250 জনের জন্য ওষুধ। তাহলে কি হচ্ছে? চিকিৎসা আছে, সেবা নেই। এই বাস্তবতা তো আপনাকে মেনে নিতে হবে, মেনে নিতে হবে না? আচ্ছা, এক ছাত্রী বোন বললেন যে এই যে হাফ ভাড়া, মানে খুবই রিজনেবল কথা। আই ক্যান অ্যাসিওর ইউ, যদি আমরা সরকার গঠন করতে পারি, ইভেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, আই ক্যান অ্যাসিওর ইউ আমি এটা হাফ ভাড়া প্রচলিত করব। আমি কি কোনো কোয়েশ্চেন মিস করেছি? আপনারা এই 6টা প্রশ্নের মধ্যে আনসার কোনটা? আমি কিন্তু একটা খুব স্পেসিফিক কথা বলেছি
এইটা কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন এবং আমি যশোরে আমার সকল পাবলিক মিটিং আমি অঙ্গীকার করেছি। আই মিন ইট। এখানে তোমরা আমার ছোট ভাই ছোট বোনের মতো, অনেকে আছো আমার সন্তানের বয়স। আমি তোমাদের কাছে ওয়াদা করছি, আগামীতে সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাদের কাউকে ছাত্রদল করতে হবে না, বিএনপি পরিবারের কোন সদস্য হবে না। Absolutely তোমাদের মেধা এবং যোগ্যতাই তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে পূর্বশর্ত হবে। আচ্ছা, আরেকটা কথা বলি। এই যে আমাদের এখানে একটা আইটি পার্ক আছে, এই আইটি পার্ক লাস্ট টেনিয়রে তৈরি, বাট এটা তো রাষ্ট্রের সম্পদ, এটা কিন্তু আইডল পড়ে রয়েছে, এই সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না। আমি এর মাঝখানে এই আইটি পার্কটা ভিজিট করেছি, এখানকার যারা এন্টারপ্রেনার আছে আমার তাদের সাথে কথা বলেছি। আমি বাই দিস টাইম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এখানে কম্পিউটার সায়েন্স যে ডিপার্টমেন্ট আছে, আমি ওনাদেরকে একটা প্রপোজাল দিয়েছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, হোয়াট দে কুড ডু। যারা ফাইনাল ইয়ারে নিশ্চয় তোমাদের থিসিস হয়, প্রজেক্ট প্রপোজাল হয়, আমি বলেছি আপনারা তাদের কাছ থেকে ফাইনাল ইয়ারে ভালো প্রজেক্ট প্রপোজাল নেন। সেখানে যারা টপ 10 টপ 15 তাদেরকে অ্যাওয়ার্ড দেন এবং এই আইটি পার্কে আমরা তাদেরকে 1 বছরের জন্য ফ্রি অফিস স্পেস দিব উইথ অল দি ফ্যাসিলিটিস। So that এই অফিস স্পেস অল দি ফ্যাসিলিটিস তারা এনজয় করবে এবং এইখান থেকে তারা তাদের একটা নতুন বিজনেস স্টার্ট আপ চালু করলো এবং সেখান থেকে তৈরি করে তার অন্য কোনো একটা চলে গেল। এবং আমাদের গভর্নমেন্ট এটা বলেছে, আমাদের গভর্নমেন্ট তো এটা বলেছে যে আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি তাহলে আমরা এই সুযোগগুলো তৈরি করে দেবো। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি দেশর রহমান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনার কাছে, আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছি তাদের, তুমি রসায়নের ছাত্রী, আমি প্রাণ রসায়নের ছাত্রী, আমি বায়োকেমিস্ট্রি আমার কোশ্চেন হচ্ছে, আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগে আছি তারা পর্যাপ্তই হলো ল্যাব এবং যন্ত্রপাতির সুযোগ সুবিধা পায় না। আর হচ্ছে আমাদের কলেজ হচ্ছে, আমরা শুনেছি যে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তো সেই হিসাবে আমাদের কলেজে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আমাদেরকে দেখা যায় যে মাঠের ভেতরে আমাদেরকে দাঁড়িয়ে অনুষ্ঠানগুলো উপভোগ করতে হয়। আমাদের কোনো স্পেসিফিকভাবে আমাদের কোনো অডিটোরিয়াম নাই। তারপরে হচ্ছে আমাদের নিরাপদ যে পানির ব্যবস্থা, সেই নিরাপত্তা সূত্রে পানির ব্যবস্থারও কোনো ব্যবস্থা নাই। আমাদেরকে দেখা গেছে যে আমাদের ডিপার্টমেন্টের সামনে থেকে 20 বা 30 হাত দূরে দিয়ে আমাদেরকে পানি আনতে হয়, পানি সরবরাহ করতে হয়। আমাদের জন্য কোনো ডিপার্টমেন্টের বা আমাদের কলেজে কোনো নিরাপদ পানির ব্যবস্থা নাই। আর একটা প্রশ্ন যে আমরা যারা এই যে বিজ্ঞানের শিক্ষার্থী আছি, আমরা চাই যে আপনারা আমাদের ক্ষমতা আসলে আমাদের জন্য পর্যাপ্ত হচ্ছে ল্যাবের ব্যবস্থা, হ্যাঁ, আমরা যাতে এই গবেষণার সুযোগ পাই। তো আপনি আর বলেন যে আপনার দল ক্ষমতা আসলে আপনার কতটুকু বাজেট বা আপনার কতটুকু পদক্ষেপ আছে। যা হাত মাত তুলে এখানে আমার পিছনে দাঁড়াই থাকলে আপনি ওই পাশে চলে যান। এই আসসালামু আলাইকুম, আমি সরকারি মাইকেল মধুসূদন কলেজের একজন শিক্ষার্থী। আমি 85 যশোর 1 আসলে একজন সাধারণ ভোটার। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের যে এলাকা আছে ওখান থেকে শুনছি স্বর্ণ চোরাচালান ও মাদক চোরাচালান হয়ে থাকে। আপনি এই বিষয়ে আগামী যদি নির্বাচিত হন, যেহেতু আপনি যশোর সহ খুলনা বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, আপনি আগামীতে এই বিষয়ে পদক্ষেপ নিতে চান, এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি রাফি, আমি সাতক্ষীরা থেকে এসেছি।
যশোর পাশের ভোটার, কিন্তু আপনাকে খুব ভালোবাসি, এই জন্য এসেছি। আমার প্রথম প্রশ্নটি হলো, যশোরে একটি বিমানবন্দর আছে, আমরা একটি আন্তর্জাতিক স্টেডিয়াম পাবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, যশোরে যে খেজুর রস, সেটা জিআই স্বীকৃতি পাওয়ার প্রেক্ষাপটে যশোর অঞ্চলে অধিকারে খেজুর গাছ রোপণের মাধ্যমে রসের উৎপাদন বৃদ্ধি, তা থেকে আধুনিক কারখানা গুড় পাটালি উৎপাদন এবং পণ্য বিদেশে রপ্তানির ব্যবস্থা করা যায় কিনা? আরেকটি প্রশ্ন করব, সেটা হলো যে আমাদের যশোর যেহেতু কৃষি প্রধান অঞ্চল হয়, সবজির একটা বড় হিমাগার, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ হিমাগার যাতে আমরা তৈরি পরিকল্পনা আছে কিনা? খুব জ্বালাইছে সকাল তো। আসসালামু আলাইকুম। ভাই আমার নাম সাব্বির আহমেদ, যশোর স্বপন ভাই। বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার কাছে আমার একটা প্রশ্ন ছাত্র রাজনীতি নিয়ে। তুমিও পিছনে যে হাত তোলো, ছাত্র রাজনীতি নিয়ে বিগত সরকারের আমলে আমরা দেখেছি একটা ছাত্র সংগঠন ক্যাম্পাসে জোরপূর্বক রাজনীতি কায়েম করে সাধারণ শিক্ষার্থীর উপর টর্চার সেল চালিয়েছে। সেই ক্ষেত্রে আপনার দল ক্ষমতা আসলে যদি রাজনীতি ভার্সিটি ওপেন হয়, আপনারা কিভাবে রাজনীতি পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের কতটুকু নিশ্চয় করবেন যে সঠিকভাবে রাজনীতি করে আসতে পারবে এবং সহাবস্থা কতটুকু থাকবে? এই ছিল ভাই কিছু প্রশ্ন। এগুলো বলে নিই, তারপরে আবার কি। থ্যাংক ইউ। প্রথমে আমার যে ছাত্রী বোন যে কথাটি বলছে, আমি ওর জন্য বলছি, আমি তোমাদের হলের সমস্যাগুলো জানি। আমি না ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমাদের হলগুলোতে ওয়াটার ফিল্টার, মেইন লাইনে ওয়াটার ফিল্টার সেট করবো। আমি তোমাদের কমন রুম গুলো একটু রেনোভেট করতে চেয়েছিলাম, প্রেয়ার রুম গুলো রেনোভেট করতে চেয়েছিলাম। এর সমাজে ভালো কাজ করার প্রবলেম। আমাকে বলা হলো যে আমি এখন এগুলো করতে পারবো না। কেন? এগুলো নাকি আচরণবিধি লঙ্ঘন। তখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করা হয়। দায়িত্বশীল জায়গা থেকে বললো যে সরকারি কর্মকর্তারা, যে ভাই এখন এগুলো না করলে হয় না। আমি বললাম যে ভাই, আমি তো সারা বছরই মানুষের জন্য টুকটাক কাজ করি, বাচ্চারা কষ্ট পায়, ওরা আমাকে এগুলো বলেছে না, প্রবলেম কোনো আছে? বলে ভাই আপনি পরে করেন, ইলেকশনে পরে নাই করলে কি কোনো ক্ষতি? দ্যাটস ওয়াই আসলে আমি এই কাজটা আমার ইঞ্জিনিয়ারিং টিম টোটাল ইন্সপেকশন করে করতে পারি। আমি কিন্তু এমএম কলেজে টোটাল ওয়াইফাই জোন কমপ্লিট করেছি, কিন্তু আমি কিন্তু ফর্মালি ওপেন করতে পারি। ইট ইজ অলরেডি বিন ডান। মানে তোমাদের হল, রেসিডেন্সিয়াল হল, ক্যাম্পাস সবই কিন্তু ওয়াইফাই জোন করা হয়েছে, কিন্তু ওপেন করতে পারি। ওইটা যদি ওপেন করতে পারি, এই জন্য সিটি কলেজ আরো পলিটেকনিক গুলো আমি করিনি, যেহেতু ওপেন করতে পারছি। সো আই ক্যান অ্যাসিওর ইউ, ইলেকশন রেজাল্ট কি হবে দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, কিন্তু তোমাদের হলের পরিবেশ ঠিক করবার জন্য আমি ব্যক্তি উদ্যোগ, এই যে পানি, এই ব্যাপারটা আমি জানি। তোমাদের এক ফ্লোর থেকে আরেক ফ্লোর এসে পানি দিতে হয়, সামনে থেকে পানি দিতে হয়, দেখাই দেয়। আমি এটা ঠিক করবো ইনশাল্লাহ। এটা পার্সোনালি সায়েন্স ল্যাব, এটা তো তুমি এমএম কলেজের কথা বলছো। আমি যখন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন গ্রামে গেছি, আমি সচেতন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন। আমি ইউজুয়ালি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ফর্মাল ইলেকশন ক্যাম্পেইন শুরু হওয়ার পরে যাইনি, বাট সারপ্রাইজিংলি আমি যত জায়গায় গেছি, যাওয়ার পথে কিংবা আশেপাশে যদি স্কুল কিংবা কলেজ করেছে, দেখা গেছে যে বাচ্চারা, স্টুডেন্টরা ওই রাস্তার সামনে দাঁড়িয়ে পড়েছে, গাড়ির সামনে। আমাকে এখন ধরে হাত ধরে আমাকে আমার একটু আসতে হবে, জোর করে দেখাচ্ছে যে ওদের বিল্ডিংটা নাজুক, ওদের ল্যাবরেটরি খুব খারাপ অবস্থা, একটু করে দিতে হবে, এই ব্যাপার। আসল বাস্তবতা যদি বিজ্ঞানে, আমি তো যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য ল্যাব তো প্রিরিকুইজিট, এটা না হলে পড়ালেখা করা যায় না। ইটস ম্যান্ডেটরি। আমি তোমাকে আশ্বস্ত করতে পারি, আমাদের যে প্ল্যান আছে, আমরা বাজেটে, ন্যাশনাল বাজেট আমরা বলেছি, এডুকেশনের ক্ষেত্রে আমরা ন্যাশনাল বাজেটে গ্র্যাজুয়ালি জিডিপি 5% পর্যন্ত অ্যালোকেট করতে চাই। এটা এডুকেশন এবং হেলথের ক্ষেত্রে, যেটা এখন অ্যারাউন্ড 2%, 1 to 2%। এটা সময় লাগবে, কিন্তু আমরা যদি এটা করতে পারি ন্যাচারালি, শুধু বিল্ডিং না, আমরা এই ল্যাব ফ্যাসিলিটিস গুলো করতে চাই, টিচারদের ট্রেন আপ করতে চাই, যাতে করে শিক্ষার মান বাড়াতে পারি। এই আয়োজনটা কি
দূরের না কাছে? এই মসজিদ আমি ওয়েট করবো নাকি এটার জন্য ওয়েট করবো? এটার জন্যই ওয়েট করি। আচ্ছা, ঠিক আছে। এই আগে তাহলে বলবি। সো আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, এটা বলতে এমএম কলেজের সাথে না আমার একটা আলাদা বন্ডেজ আছে। ইউ নো, তোমরা যে অনার্স করছো, এই অনার্স কিন্তু আগে ছিল না, যশোরে ছিল না, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে হতো। এই অনার্স কোর্স চালু করেছিলেন আমার বাবা তরিকুল ইসলাম। আমার বাবা তরিকুল ইসলাম, আমার মা নার্গিস বেগম এমএম কলেজের ছাত্রছাত্রী ছিলেন। তোমাদের যে শহীদ মিনারটা, ওই শহীদ মিনার আমার বাবা তার শিক্ষকদের সাথে তৈরি করতে যে আইয়ুব খানের সময় উনি এবং ওনার শিক্ষকরা একসাথে পাকিস্তান আমলে জেল খেটেছে। তোমাদের এই অরিজিনাল শহীদ মিনারটা ওইখানে ছিল না। এখন যে গেমস ফিল্ডটা আছে, তোমাদের মেইন একাডেমি, যেখানে তোমাদের প্রিন্সিপালরা যে বিল্ডিংটাতে বসেন, তার সামনে যে বড় মাঠ, ওই মাঠের মধ্যে মূলত শহীদ মিনারটা ছিল, পরে একটা শিফট হয়েছে। ওই শহীদ মিনারটা তৈরি করেছিলেন প্রথমে আমার বাবা, উনি তখন জিএস ছিলেন তোমাদের হল সংসদে। ওনারা ওনাদের টিচারদের সাথে মিলে এটা করবার চেষ্টা করেছিল। তখন পাকিস্তান আমলে ওনাদের অ্যারেস্ট করে দেন। দীর্ঘদিন ওনারা শিক্ষকদের সাথে একসাথে ওনারা জেল ছিলেন। তো আমার একটা আলাদা ফিলিংস আছে। অডিটোরিয়ামের কথা বলেছ, এটা প্রয়োজন। এমএম কলেজ এই অঞ্চলের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং আমি সম্প্রতি একটা তথ্য পেলাম, এটা তো অনেক গর্বের ব্যাপার। 350 বা 300 মনে হয় সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিল ইন্টারমিডিয়েটে গত বছর। তার মধ্যে 80 জন পাবলিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অনেক বড় ব্যাপার। তো ন্যাচারালি এটা আমরা তাদের জন্য কাজ করতে চাই। আর কি কি কোশ্চেন ছিল? খেজুরের রস, খেজুর গাছ। আমার বাবা যখন পরিবেশ মন্ত্রী ছিলেন, তখন স্পেশাল আমরা বিশেষ প্রজাতি খেজুর গাছ লাগিয়েছিলাম যশোরের বিভিন্ন জায়গায়। তোমাদের যারা মুরব্বী তাদের কাছে শুনবে, ভালো প্রজাতি, এমনকি ভালো খেজুর হয়, সৌদি আরব থেকে আলাদা চারা নিয়ে আসা হয়েছিল। এক সময় আমরা তো খেজুরের পাটালি আমাদের বন্ধু, আমাদের টিচার্স, আমাদের ওয়েবিশারদের কাছে পাঠাতাম। এখন তো এগুলো কমে গেছে। খেজুরের গুড়ের এখন এক চাহিদা আছে, ঐতিহ্য আছে। এটা অবশ্যই যদি আমরা করতে পারি সেটা ভালো হবে, আমরা করবার চেষ্টা করবো। কৃষি প্রধান এলাকা যশোর, স্পেশাল কোল্ড স্টোরেজের একটা কমিটমেন্ট আমি করেছি। এটা আমি করেছি যদি আমরা নির্বাচিত হতে পারি, যেহেতু আমাদের এখানে তরি তরকারি একটা বড় চাহিদা, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এখানকার তরি তরকারি। আমরা বিশেষায়িত হিমাগার আমরা করতে চাই। যশোরে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা উদ্যোগ আছে, সেই উদ্যোগটা যেন পরিণতি পায় সে ব্যাপারেও আমরা ইনশাআল্লাহ কাজ করব। আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ব্যাপারটা রাইট অ্যাট দিস মোমেন্ট আমি বলতে পারছি না। যদি এটা ফিজিবল হয়, ধরো আমি তো চাইবই, আমি এটা চাইবই। আমি না, আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি আমার বানিয়ে কথা বলতে পারি না, যেটা ন্যাশনাল সেটু বলি। আমি এটুকু বলবো যে আমার তো ভালো লাগবে আমার সবাই আন্তর্জাতিক মানের খেলা হচ্ছে, তাই না? যদি বুঝি ফিজিবল সেটা চেষ্টা করবো। বাট খুলনা ডিভিশনে আন্তর্জাতিক মানের খেলা হলে সেটা খুলনা চেষ্টা করবে যেতে, কিন্তু আমাদের এটা কমিউনিকেশন হাব যশোর। যশোরে খেলা হওয়াটা সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে। সেইটা আমরা চাইবো যশোরে খেলাটা হোক। সেক্ষেত্রে স্টেডিয়ামটা নতুন করে করবার প্রয়োজন আছে। আর একটা তোমরা খুশির খবর বলতে পারি, 5ই আগস্ট 2024-এর পর আমি কিন্তু ব্যক্তিগত উদ্যোগ, ওই হাসিনাতে স্টেডিয়াম ভেঙে গিয়েছিল, খেয়াল আছে না? তার জনসভায় তো স্টেডিয়াম ভেঙে ভেঙে নয়ছয় করে গিয়েছিল। আমি বিশেষভাবে 15 কোটি টাকা একটা বরাদ্দ নিয়ে এসেছি, যাতে করে স্টেডিয়ামটা সংস্কার করা যায়। সমস্যা হবে আজাদ শেষের পরে কথা বলবো। থ্যাংক ইউ। যেখানে আছি সেখানে দাঁড়াতে ফিনিশ দিয়ে দেবো।